নমস্কার, আমি সুচরিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সেই বিভাগের আপাতত আমি বিভাগীয় প্রধান। আজকে আমার বলার বিষয় রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস সম্পর্কিত কিছু কথা, এবং অবশ্যই তা ভাষা শৈলীর আলোকে। আচ্ছা, শোনা এবং দেখা যাচ্ছে, এটা জানা গেল। ধন্যবাদ শিপ্রা, আমাকে আপনাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তরফ থেকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা আপনাদের এই ফেসবুক গ্রুপে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার কাছে আমার কৃতজ্ঞতা। আমরা প্রথমে একটু ভাষা শৈলী সম্পর্কে কথা বলে নিই, তারপর আমরা রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস সম্পর্কে আমার বক্তব্য বলব। এখন ভাষা শৈলী তো এখন সর্বত্রই পাঠ্য। শৈলী বিজ্ঞান, ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত ফলিত এলাকা, সেই জায়গা থেকে পাঠ্য। আর যখন আমরা কোনো টেক্সট পড়াই, কবিতা হোক, নাটক হোক, উপন্যাস হোক, তখন তার ভাষা শৈলীর এলাকাটাও আমরা সাধারণভাবে একটু বলে দেওয়ার ছাত্রছাত্রীদের চেষ্টা করে থাকি। যাই হোক, আমরা জানি যে সাহিত্য ভাষা মাধ্যমে রচিত, সুতরাং সাহিত্যের ক্ষেত্রে ভাষার দিকটি বিশেষভাবে মনস্কতা দাবি করে। এবার এই শৈলী বিষয়টা কি? আমরা যখন কি বলছি তার চেয়েও বেশি খেয়াল করি কিভাবে বলছি, তখন আসলে আমরা শৈলী মনস্ক হয়ে পড়ি। এবং যারা শৈলী বিজ্ঞান সম্পর্কে চর্চা করেন, শৈলী সম্পর্কে কিছুটা ধারণা যাদের আছে, তাদের সঙ্গে যাদের ধারণাটা নেই, তাদের একটা পার্থক্য ঘটে। কীরকম পার্থক্য? যেমন ধরা যাক, আমরা সকলেই তো ফিল্ম দেখি। এখন একটা ফিল্ম দেখলাম, একটা নাটক দেখলাম, বা একটা বই পড়লাম, তাতে সাধারণ যে পাঠক বা দর্শক, তারা এটুকু বলেন এটা ভালো লেগেছে বা এটা ভালো লাগেনি। এবং কেন ভালো লেগেছে বা কেন ভালো লাগেনি তার খুব ক্যাটেগরিক্যালি উত্তর তারা কিন্তু দিতে পারেন না। ভালো লাগার কারণ হিসেবে হয়তো বলেন যে খুব বাস্তব, নিজের সঙ্গে মিল পাচ্ছে, হ্যাঁ এরকমটাই তো হয়, এরকমটাই তো দেখেছি। কিন্তু কোন জায়গার সংলাপটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আবার কোন জায়গাটা হয়নি, কোন পোশাকটা নায়ক বা নায়িকার যথার্থ হয়েছে বা হয়নি, কোথায় কন্টিনিউইটি রক্ষা পেয়েছে, কোথায় রক্ষিত হয়নি, এই যে দেখার, বোঝার দৃষ্টিভঙ্গি, শোনার কান, এটা কিন্তু ওই শৈলী বিজ্ঞান যারা চর্চা করেন তাদের স্বভাবতই সাধারণের চেয়ে অনেক গুণে বেশি থাকে। তাই তারা অনেক যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দিতে পারেন যে এটা এখানে ভুল হয়েছে, এটা এরকমটা হলে ঠিক হতো, বা এটা ঠিক হয়েছে কারণ যিনি স্রষ্টা, যিনি রচয়িতা, তিনি এই জিনিসগুলো মাথায় নিয়ে রচনাটা করেছেন। তাহলে স্রষ্টা শৈলী নির্বাচন করেন তার রচনার জন্য, তার শিল্পের জন্য, আর পাঠক বা উপভোক্তা, কোথাও দর্শক, কোথাও শ্রোতা, কোথাও পাঠক, তারা সেটা নির্ধারণ করেন।
এই নির্বাচন এবং নির্ধারণের প্রক্রিয়াটা চলতে থাকে কাকে ঘিরে? ওই রচনাটাকে ঘিরে, ওই শিল্পটাকে ঘিরে। আমরা জানি যে আমরা এই যে কথা বলি, নিরন্তর কথা বলি, কেজো বাংলায় কথা বলি, এবং কখনো কখনো আমাদের বিশেষ বক্তৃতা দিতে হয়, বিশেষ একটা প্রবন্ধ লিখে দিতে হয়, বা যারা অভিনয় করেন তাদের একটা বিশেষ চরিত্রে নিজেকে সেই চরিত্রানুগ হয়ে উঠতে হয়। এই সমস্তটাই কিন্তু তাকে শৈলীর ব্যাপারটা মাথায় রেখে কিন্তু করতে হয়। ফলে যখন একজন স্রষ্টা একজন বস্তি একটা জীবনের চরিত্র লিখছেন, নির্মাণ করছেন, তখন সেই বিদগ্ধ, মননশীল, উচ্চশিক্ষিত লেখক তার মুখে কিন্তু দিচ্ছেন প্রচুর প্রচুর অপভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। কেন দিচ্ছেন? কারণ ওই চরিত্রটার দাবি ওটা। যে বস্তিতে বড় হয়েছে তার মুখের ভাষা কখনো রাবীন্দ্রিক হয়ে উঠবে না। তিনি কখনো একজন অধ্যাপকের মতো কথা বলবেন না। যদি সেটা করা হয় তাহলে সেটা ভুল হয়ে গেল। কেন? কারণ জীবন সম্পর্কে তাহলে আমার ধারণাটা খুব সীমিত, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল। ফলে দেখা যাচ্ছে এই যে আমরা কথা বলি, আমরা কথা লিখি, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? একটা ব্যাকরণের সঙ্গতি মানতে হয়। আমরা ছোটবেলা থেকে ব্যাকরণ পড়ে এসেছি। আমরা জানি যে একটা বাক্য নির্মাণ করতে গেলে বাংলা ভাষার একটা নিজস্ব নিয়ম আছে, যেটা ইংরেজি ভাষায় আবার আলাদা। বাংলা ভাষার নিয়মটা কি? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। আমি ভাত খাই। কিন্তু এটাই যদি আমি ইংরেজিতে বলি তাহলে বলবো আই ইট রাইস। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে খুব একটা গোদা, একটা বেসিক নিয়ম, এই নিয়মগুলো আমাদের কে শেখায়? ব্যাকরণ শেখায়। কিন্তু আমরা এই ব্যাকরণের নিয়ম কি সর্বসময় মেনে চলি? না তো। তাহলে আমরা ব্যাকরণের নিয়ম ভাঙতে পারি, বিকল্প উচ্চারণ করতে পারি, অর্থাৎ নিয়ম থেকে বিচ্যুতও হতে পারি। কিন্তু কতক্ষণ সেই বিচ্যুতিটা চলবে? যতক্ষণ আমার বাক্যের অর্থবোধের এলাকা বিঘ্নিত হবে না। আমি এমন বাক্য লিখলাম যা কারোরই মাথায় ঢুকলো না, তাহলে অন্যদের মাথায় কোনো গণ্ডগোল নেই, আমার বাক্য নির্মিতিতে গণ্ডগোল আছে। আমি বোঝাতে পারলাম না, সেখানে আমি ফেল করে যাচ্ছি। ফলে দেখা যাচ্ছে যে এই যে সাধারণভাবে ব্যাকরণের নিয়ম মানা এবং ব্যাকরণের নিয়ম থেকে বিচ্যুত হওয়া, দুটোই কিন্তু আমরা করে থাকি। আমরা বলতেই পারি একটা গল্প বলার সময় এক রাজা ছিল, তার 3 রানী ছিল। বা আমরা এভাবেও বলতে পারি এক যে ছিল রাজা। তাহলে আমি কিন্তু সাবজেক্ট, অবজেক্ট, ভার্বের এই নিয়মকে সচেতনভাবে ভেঙে দিলাম। আমি ছিল ক্রিয়াকে বাক্যের মাঝে আনলাম এবং একটি আলংকারিক বা অব্যয় যেকে আনলাম, এবং এতে কি হলো? আমার গল্প বলার যে ভাষা, শ্রোতার কাছে তার আবেদন কিন্তু অনেক বেড়ে গেল। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমি তো চাই যে আমার কথা লোকের ভালো লাগবে, আমার লেখা লোকের ভালো লাগবে। এটাই প্রথম এবং প্রধান কারণ আমার কথা বলার, আমার কথা লেখার, একজন শিল্পীর শিল্প সৃষ্টি করার। তাহলে সেক্ষেত্রে তিনি
এই নির্বাচনটা করতে পারেন, এই স্বাধীনতাটা নিতে পারেন। কবিতার ভাষায় আবার এই নিয়ম থেকে চ্যুত হওয়ার প্রবণতা আরও আরও অনেক বেশি। কবিতায় কবি এই স্বাধীনতাটাকে অনেক দূর অব্দি নিয়ে যান, কিন্তু কত দূর? যত দূর গেলে কবিতার অর্থ পাঠকের কাছে, তার বোধের কাছে পৌঁছনোর ক্ষেত্রে কোথাও অসুবিধে তৈরি হবে না। কারণ একজন শিক্ষিত পাঠক যদি আমার কবিতার এক লাইনও না বোঝেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঠককে দায়ী করা যায় না। তিনি অন্যদের কবিতা বুঝতে পারছেন আর আমার কবিতা বুঝতে পারছেন না, তাহলে আমার নির্মিতির মধ্যে কোথাও গলদ থেকে যাচ্ছে, এটা বুঝতে হবে। ফলে দেখা যাচ্ছে যে আমরা যখন ভাষা শৈলীর আলোতে কোনো রচনা পড়ি, তখন অন্য সাধারণ পাঠকের চেয়ে আমি কিন্তু অনেকটা এগিয়ে শুরু করছি, কারণ আমার ওই ট্রেনিংটা আছে। আমাদের বাড়ির বড়দের যারা হয়তো ভাষা শৈলী পড়ে আসেননি, যারা স্টাইলিস্টিক্স পড়েননি, কিন্তু তাঁরাও কিন্তু একটা কথা বলতেন। মনে করে দেখো, আমি ছাত্রছাত্রীদের বলছি যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখনি? তুমি যদি খারাপ করে কথা বলো কোনো বড়োর সঙ্গে, ঠাকুমার সঙ্গে, মায়ের সঙ্গে, বাবা বলে উঠলেন কাল থেকে আর ইউনিভার্সিটি যেতে হবে না। এমএ পড়ে যদি এই ধরনের কথাবার্তা হয় বড়দের সঙ্গে, তাকে সম্মান করতে না শিখে থাকো, সম্মান দেখাতে না পারো তোমার কথায়, তাহলে পড়াশোনা করার দরকার নেই। তাহলে তিনি স্টাইলিস্টিক্স না পড়েও এটা বললেন কেন? কারণ এটা কিন্তু আমাদের পরিবারে থেকে ছোটবেলা থেকে শেখানো হয় যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, হ্যাঁ কি না? আমরা ছোটবেলা থেকে জানি যে এই যে আপনি, তুমি, তুই এর বিন্যাস, কাকে আপনি করে কথা বলবো, কাকে তুমি বলবো, কাকে তুই বলবো। স্টাইলিস্টিক্স পড়ানো হয়নি ছোটবেলায়, কিন্তু এই যে বেসিক শিক্ষাগুলো, এই যে এটিকেট, এগুলো কিন্তু আমরা পরিবার থেকে শিখি। আমাদের সবসময় শেখাতেও হয় না, আমরা বড়দের শুনে শিখি। আমরা অনেক সময় দেখেছি বাচ্চারা বড়দের যার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক ডাক না দিয়ে অন্য নামে ডাকে। তার মানে ধরা যাক আমি আমার পিসিমণিকে পিসিমণি বলছি, আমার মেয়ে তো সে দিদা, পিসি দিদা, কিন্তু সে যেহেতু সে আমার মুখে শুনছে পিসিমণি, সেও কিন্তু পিসিমণি বলছে। সম্পর্কটা তার নয়, কিন্তু কেন? কারণ সে অনুক্ষণ শুনেছে আমার মুখে। ল্যাঙ্গুয়েজ ইজ এ লার্নিং স্কিল, লার্নিং প্রসেস। সুতরাং আমরা শিখি আর আমাদের শেখানো হয়। শেখানোর কাজটা আমরা করি যবে থেকে বাচ্চা চৌকাঠ পেরিয়ে বাড়ির স্কুলে ঢুকে গেল, তবে থেকে প্যারেন্টসের পাশাপাশি টিচার্স এসে গেলেন শেখানোর ক্ষেত্রে, এবং বাচ্চারা তখন ওই টিচারকে ভীষণ অনুসরণ করে। মা যদি ঠিকও বলেন না, টিচার এটা বলেছেন, টিচারের মতো করে অঙ্কটা করতে হবে, টিচারের মতো করে করতে হবে, এটা আমরা জানি, ছোটবেলায় আমরা সবাই করেছি এগুলো। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শৈলী, স্রষ্টা তার নির্বাচন করেন। কিস দিক থেকে নির্বাচন করেন? তার প্লটটা কিসের উপর দাঁড়িয়ে আছে, তিনি কার উদ্দেশ্যে লিখছেন? বড়দের উদ্দেশ্যে লিখছেন না ছোটদের? ছোটদের উদ্দেশ্যে যদি লেখেন, তাহলে তিনি কখনোই খুব জটিল মানসিকতার, জটিল মানসিক দ্বন্দ্বের কথা সেগুলো কিন্তু আনবেন না। কারণ ছোটদের জীবনে ওই জটিলতাগুলো আমরা দিতেও চাই না, যতটা চেষ্টা করি পরে আসুক তাদের জীবনে। বা প্রেমের নানান জটিলতা, বা শরীরী বৃত্তান্ত, যেটা বড়দের জীবনে একটা একটা দিক, এটাকে অস্বীকার করা যায় না, যৌনতা। কিন্তু
ছোটদের গল্পে এটা থাকবে না। একই লেখক ছোটদের জন্য যখন লিখছেন তখন কিন্তু তার ভাষা শৈলী একরকম, আর তিনি বড়দের জন্য যখন লিখছেন তখন কিন্তু তার ভাষা শৈলী আলাদা। তাহলে প্লট অনুযায়ী লিখছেন, কোন পাঠকদের জন্য লেখা হচ্ছে সেটা মাথায় রেখে শৈলী নির্বাচন করছেন, চরিত্রানুযায়ী শৈলী নির্বাচন করছেন। একজন শিক্ষিত মানুষের যখন সংলাপ লিখবেন তখন সেখানে মান্য বাংলা ভাষা ব্যবহার করছেন, স্ট্যান্ডার্ড কলোকিয়াল বেঙ্গলি ব্যবহার করছেন। সেখানে তার প্রত্যেকটা উচ্চারণ সেটা একেবারে নিখুঁত হওয়া চাই। কিন্তু সেই মানুষটির কলমেই আমরা পাব একটু ভাঙাচোরা উচ্চারণ। আমাদের মনে পড়বে নবান্ন নাটক, যেখানে সেই কুকুরের সঙ্গে মানুষের লড়াই খাবারের জন্য, সেখানেও তো আমরা দেখেছি রাধিকা বলছে খুব যন্ত্রণা হচ্ছে। আমরা তো যন্ত্রণা বলি না, আমরা তো যন্ত্রণা বলি। তাহলে এই যে যন্ত্রণা, ন ত র, এই যে যুক্তাক্ষর, এই যুক্ত ব্যঞ্জন কিন্তু অশিক্ষিত উচ্চারণে থাকছে না। তাই তারা স্কুল বলতে পারেন না। অনেক সময় আমরা শুনি গ্রামের দিকে, কোন স্কুলে পড়াও, যে স্কুল বলছে, স্টেশনকে বলছেন স্টেশন। তাহলে এই উচ্চারণগুলো বাস্তব, তাই সেটাই কিন্তু সাহিত্যে উঠে আসবে। ফলে এইভাবে একটা প্ল্যানিং কিন্তু কাজ করে এবং শৈলী দ্বিতীয়বারের চেষ্টায় কিন্তু আরও নিখুঁত হয়। প্রথমবারে আমি লিখে ফেললাম, আমি তো দ্বিতীয়বার পড়ে আমি প্রেসে দেব বা কাউকে দেব, সেখানে কিন্তু আবার ওই কাটা ছেঁড়াটা চলতে থাকে। আমরা রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি দেখেছি, পাণ্ডুলিপিতে কত কাটাকাটি, সেটাই প্রায় একটা ছবি হয়ে উঠেছে। তাহলে ওই যে দ্বিতীয় তৃতীয় চিন্তায় মনে হচ্ছে এই শব্দটা যাবে না, এই শব্দটার বদলে ওই শব্দটা বেশি দরকার। ফলে এই যে চলছে নিরন্তর একজন স্রষ্টার মাথায় এই চিন্তা, আরও বেশি তার লেখাকে সুন্দর করার, প্রত্যেকটা শব্দ যেন অনিবার্য হয়, এর যেন আর কোনো বিকল্প না থাকে, যেন পাঠক পড়ে মনে হয় হ্যাঁ আমিও তো এটাই বলতাম। এটা করেন একজন প্রকৃত মহান শিল্পী। বারে বারে নিজেকে ভাঙচুর করে তিনি তার শৈলী রচনায় মনস্ক হন। ফলে এই ভাব জায়গা থেকে শৈলীর বিষয়টা আমরা বুঝলাম। ভাষা শৈলীর ক্ষেত্রে ভাষা নিয়েই এই শৈলীগত যাবতীয় অনুধ্যান স্রষ্টার মাথায় কাজ করে। আর আমরা যখন সেই সৃষ্টিটা পাই, আমরা যারা শৈলী নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারি, আমরা তখন সেভাবেই ভাবি, আমরা ধরে ফেলতে পারি কেন যন্ত্রণা নয়, কেন যন্ত্রণা, সেটা আমরা ধরে ফেলতে পারি যে কেন এটা করা হলো, এগুলো আমরা ধরে ফেলতে পারি, কারণ আমাদের ওই ট্রেনিংটা আছে। এই ভাবনা থেকে, এই ভিতটা থেকে যদি আমরা এবার ঘরে বাইরে উপন্যাস পড়ি, তাহলে আমরা একটু বেশি পাবো। কিন্তু যখন আমরা এমনি ঘরে বাইরে পড়েছিলাম ছোটবেলায়, আমরা আমাদের ছোটবেলায়, এখনকার ছোটবেলা আর আমাদের ছোটবেলার মধ্যে তো অনেক পার্থক্য, প্রজন্মের পার্থক্য। আমরা মাধ্যমিক দিয়েই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, দীন বন্দ্যোপাধ্যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েই সব পড়া হয়ে গিয়েছিল, ভালোবাসতাম পড়তে। এখন অবশ্য পাঠ্য যে উপন্যাসটা আছে তার বাইরে আর উপন্যাস, ছোট গল্প কেউ পড়ে না, পাঠ্যটাও অনেক সময় পড়ে না। এটা ভুল হয়। আমি কাউকেই কিছু বলছি না, কিন্তু মুশকিল কি হয় জানো, যখন তোমরা এই পাঠ্যক্রমের বাইরে কোনো জায়গায় যাও ইন্টারভিউ দিতে, তখন প্রথমেই যে প্রশ্নগুলো করা হয়, অমুকটা পড়েছো, অমুকটা পড়েছো, এবং ছেলেমেয়েরা, আমি বিভিন্ন ইন্টারভিউ যা দেখি সে অভিজ্ঞতা থেকে বলছি, সেটাই পড়েছে যেটা পাঠ্যক্রমে আছে। সেটা তো মুশকিল।
সেটা ঠিক না। কারণ তুমি পড়াতে আসছো, অ্যাকাডেমিক্সে যদি আসতে হয় তাহলে নিজেকে কিন্তু প্রস্তুত করতে হবে। ফলে যাই হোক, আমরা ঘরে বাইরের কথা বলছিলাম। ঘরে বাইরে উপন্যাসটা আমাদের সবারই বোধ হয় পড়া। তাহলে এই ঘরে বাইরে উপন্যাসে আমরা একটা নতুন টেকনিক লক্ষ্য করলাম নির্মাণ শৈলীর। সেক্ষেত্রে কি দেখলাম, যে এই উপন্যাসে সর্বজ্ঞ লেখককে আমরা পাই না। লেখক সবার কথা বলছেন না, লেখক তিনটি প্রধান চরিত্রদের আত্মকথনের মাধ্যমে পুরো বিষয়টা, পুরো প্লটটা আমাদের সামনে উপস্থাপন করছেন। কে কে? বিমলা, তার স্বামী নিখিলেশ এবং সন্দীপ, নিখিলেশের বন্ধু। আর কি? এই প্রথম রবীন্দ্রনাথ পুরোপুরি চলিত ভাষায় একটি উপন্যাস লিখছেন। কিন্তু এই চলিত ভাষা তোমার আমার মুখের ভাষা না, এ হলো রবীন্দ্রিক চলিত ভাষা। তাই এই ভাষা শিল্পিত, এই ভাষা ঐশ্বর্যান্বিত, এই ভাষা মনন সমৃদ্ধ। এই ভাষায় তিনি চরিত্রগুলোকে তাদের অন্তঃস্থলে ডুব দিয়েতে বাধ্য করে তাদের কথা বলাচ্ছেন। চরিত্ররা আত্মবিশ্লেষণই শুধু করছে না, তারা ঘটনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আর অপরেরও চরিত্রের বিশ্লেষণ করছে। তাই সন্দীপের মুখে আমরা বিমলার কথা পাই, নিখিলেশের কথা পাই, সে তার দৃষ্টিভঙ্গিতে দেখছেন এবং দেখাচ্ছেন। আবার নিখিলেশ বিমলা সম্পর্কে মূল্যায়ন করছেন, সন্দীপ সম্পর্কে করছেন। আবার বিমলা তার স্বামী সম্পর্কে তার ভাবনার কথা বলছেন। আবার স্বামী বন্ধু তার জীবনে নতুন প্রেমের উন্মাদনা আনা সন্দীপের কথাও বলছেন। তাহলে এতে কি হলো, আমি শুধু আমার কথা বলছি না, আমার চোখ দিয়ে অন্যের একটা মূল্যায়ন হচ্ছে, পারস্পরিক মূল্যায়ন। আর এই পারস্পরিক তিনজনের যে মূল্যায়ন করছেন, সেটা পড়তে পড়তে পাঠক কিন্তু সত্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আমাদের তো একটা অভ্যাস আছে, আমরা কখনো নিজেদের দোষ দেখি না, তাই না? আমরা সবসময় বলি, সেই ছোট্টবেলা থেকে, কে করেছিল? ও করেছিল, ও আগে আমায় মেরেছে, তাই তো আমি মেরেছি। এটা আমাদের ছোটবেলা থেকে অভ্যাস। তাহলে এই যে অপরের ব্যাপারে আমরা খুব সমালোচক, অপরের ভুল ত্রুটি চোখে পড়তে আমাদের একটুও দেরি হয় না, কিন্তু নিজের বেলা সেই উট পাখির মতো আমরা চোখ বন্ধ রাখি। কিন্তু যখন আমি ডায়েরির মতো করে নিজের কথা লিখছি, তখন কিন্তু আমারও ভুল ত্রুটি, আমারও ভিতরের অন্ধকার ছোট্ট ছোট্ট দিকগুলো সৎভাবে আমাকে লিখতে হয়। আমি লিখি, আমরা যারা ডায়েরি লিখি সেখানে তো এই বিষয়গুলো থাকে। তাই জন্য ডায়েরি আমরা সবসময় লক অ্যান্ড কি করে রাখি, যাতে অন্যের হাতে না পড়ে। কারণ অন্যের সামনে তো আমি মুখোশ পরে আছি, টান টান একান থেকে ওকান পর্যন্ত মুখোশে ঢাকা। আসলে তো আমরা নানান সত্তার একটা সমাহার। আমার মধ্যে একটা টিচার সত্তা আছে, কিন্তু এই যে অধ্যাপিকা সত্তা আমার, এটাই তো আমার একমাত্র সত্তা নয়, এটাই আমার একমাত্র পরিচয় নয়। আমি কারো মা, আমি কারো স্ত্রী, আমি কারো পুত্রবধূ, আমি কারো মেয়ে। আমি যখন রাস্তায় কেনাকাটা করছি তখন আমি ক্রেতা। এই যে আমার নানান সত্তা, এই নানান সত্তায় কি আমি একইভাবে কথা বলি? কখনো না। আমি রাগ আর অনুরাগে কি একরকম কথা বলি? কখনো না। আমি ক্লাসে যেভাবে পড়াই, আমি কি বাড়িতেও সেভাবে কথা বলি? এটা আমার মেয়ে ভালো বলতে পারবে, কখনো না। তাহলে ওখানে আমার ওই মুখোশটা বজায় থাকে।
ফলে কেন শৈলীগতভাবে আমি 200% সঠিক থাকার চেষ্টা করি, কারণ ওটা আমার কর্মক্ষেত্র। যে জিনিসটা আমি অত্যন্ত বিরক্ত হই, রেগে যাই, সেটাও যখন কেউ করে তখন আমি রাগ প্রকাশ করতে পারি না। কেন করতে পারি না? আমি কি আমার ছাত্র যে কাজটা আমার অপছন্দ হয়েছে সেটা করলে আমি কি তাকে মারতে পারি? বকতেও পারি না সেভাবে। কেন? ছাত্র সংসদ, এক্ষুনি পোস্টার পড়ে যাবে, এসবি ম্যাডামের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে, সে যখন ছোট ছিল, একটা অঙ্ক একবার না পারলেই মেরে দিয়েছি। তার তো কোনো সংসার নেই, মা ছাড়া উপায়ও নেই। ফলে দেখা যাচ্ছে যে ওখানেও আমি পড়াচ্ছি আর এখানেও আমি পড়াচ্ছি, কিন্তু দুটো পড়ানোর পদ্ধতির মধ্যে, আমার উচ্চারণের মধ্যে, আমার স্বরগ্রামের উঁচু নিচু হওয়ার মধ্যে পার্থক্য থাকছে। কারণ এখানে আমি মা, আমার সন্তানের উপর আমার একমাত্র আমারই অধিকার, তাই তার ভালো মন্দ আমি ঠিক করব, তাই তাকে মারতে হলে আমি মারব। কিন্তু ওখানে আমাকে ওই নর্মসটার মধ্যে থাকতে হবে, একজন শিক্ষিকার নর্মস। এখানে আমি ডেভিয়েটেড। ফলে যখন আমি ডায়েরি লিখছি তখন কিন্তু আমাকে 100% সৎ থাকতে হচ্ছে। আমি যা, আমি তাই, নো ভান, নো মুখোশ। ফলে আমরা দেখব একটু কিছু কিছু জায়গা আমাকে একটু রিড আউট করতে হবে, তাহলে একটু বোঝা যাবে। কারণ সবার হাতে তো আর টেক্সট বুক নেই, যে কেমন করে বিমলা তার কথা বলছেন। মনে পড়বে আমাদের সকলের যে বিমলার আত্মকথনেই এই উপন্যাসের সূচনা, এবং বিমলা কিভাবে এই উপন্যাসের সূচনা করছেন তার আত্মকথনে। একটুখানি পড়ব মাঝে মাঝে, তাহলে শৈলীর ব্যাপারটা আমার বোঝাতে সুবিধে হবে। কারণ এটা তো কবিতা নয়, আমারও তো মুখস্থ নেই। দেখা যাক বিমলা কি বলছে। মাগো, আজ মনে পড়ছে তোমার সেই সিঁথির সিঁদুর, চওড়া সেই লালপেরি শাড়ি, সেই তোমার দুটি চোখ, শান্ত, স্নিগ্ধ, গভীর। সে যে দেখেছি আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণ রাগ রেখার মতো। আমার জীবনের দিন যে সেই সোনার পাথেয় নিয়ে যাত্রা করে বেরিয়েছিল। যে বিমলা তার পদস্খলনের কথা বলতে লিখতে বসেছেন, সেই বিমলা শুরু করছেন মায়ের সতীত্বের সংস্কারের কথা বলে, আর বলবেন তাঁর অসতীত্বের কথা। এই বৈপরীত্যটা আমাদের খেয়াল করতে হবে। এবং এরপর এই প্রথম প্যারায় আমরা পরপর কটা প্রশ্ন বাক্য পাব। তারপরে পথে কালো মেঘ কি ডাকাতের মতো ছুটে এলো, সেই আমার আলোর সম্বল কি এক কণাও রাখল না। কিন্তু জীবনের ব্রাহ্ম মুহূর্তে সেই যে উষাসতীর দান, দুর্যোগে সে ঢাকা পড়ে, তবু সে কি নষ্ট হবার? প্রশ্ন নিজেকে, নিজের কাছে, আর উত্তরও পেয়ে যাব উপন্যাসের শেষে। আমাদের ভিতরে ঢুকানো আছে কিছু সংস্কার, আমরা আপাতভাবে ডিরেইলড হতে পারি, কেউ কোনো প্রলোভনে, কেউ কোনো প্ররোচনায়, কেউ প্রবৃত্তের বশে। আমাদের বিমলা ডিরেইলড হয়েছিল। তার দাম্পত্য জীবনের যে ট্র্যাক ছিল, যে মন্ত্র উচ্চারণ করে, যে প্রতিশ্রুতি নিয়ে আমরা দাম্পত্যে প্রবেশ করি, সেই দাম্পত্য থেকে সে সরে গিয়েছিল সন্দীপের সেই মহাচ্ছন্ন আবেদনের কারণে। কিন্তু
শেষ পর্যন্ত বিপর্যয় কিছু ঘটেনি। এই যে প্রশ্নগুলো সে রাখলো, সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা উপন্যাসের শেষে পেয়ে গেলাম, এবং সেই বলয়টা কিন্তু, সার্কেলটা কিন্তু মিলেই গেল। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী অংশে বিমলা যে কথাবার্তা, সেখানে নানান ছোট ছোট বিষয় সামাজিকভাবে, পারিবারিকভাবে উঠে আসছে, এবং একটা প্রসঙ্গ এর পরের প্যারাতেই উঠে আসছে। আমাদের এগুলো ভাবতে হবে কিন্তু, যে এটা কি শুধুই আমরা বিমলার কথাই পড়ছি, নাকি বিমলার মতো আরও অনেক বিমলাদের কথাই পড়ছি। বিমলা বোধহয় আরও অনেক বিমলার প্রতিনিধিত্ব করছে। যেমন আমাদের দেশে তাকেই বলে সুন্দর যার বর্ণ গৌর। বিমলার গায়ের রং গৌর বর্ণ ছিল না। রেসিসিজমের কথাটা মনে আসে যায়। আমরা তো জানি খুব শিক্ষিত দেশ, যেখানে সবাই উড়ে যেতে চায়, সেই আমেরিকায় কি ঘটনা ঘটছে, রেসিসিজম। আর না হয় আমেরিকার কথা ছেড়েই দিলাম, রোববারের আনন্দবাজার কালকে খুললেও দেখা যাবে প্রকৃত গৌরবর্ণা ছাড়া পত্রালাপ নিষ্প্রয়োজন, লিখে দেন পাত্রপক্ষ। আজও 2021, বিজ্ঞান প্রযুক্তি যাই উন্নতি হোক না কেন, যেখানেই পৌঁছে যাক না কেন মানুষ চাঁদ থেকে মঙ্গল গ্রহে, এখনো কিন্তু প্রকৃত গৌরবর্ণা ছাড়া পত্রালাপ নিষ্প্রয়োজন লিখছেন, ছাপিয়ে দিচ্ছেন উইথ ফোন নাম্বার। এই সময় আমরা বেঁচে আছি। তাহলে বিমলার এই কথার মধ্য দিয়ে আমরা আজকের মেয়েদের কথাও কিন্তু পেয়ে গেলাম। কেন একটা উপন্যাস প্রাসঙ্গিক থাকে? 1916 উপন্যাস 2020-21 পাঠ্য থাকে, আমরা বুঝতে পারি। এবং সে মায়ের মতো দেখতে, কথা লোকে বলে। ছেলেবেলায় নিয়ে আয়নার উপর তার রাগ হয়েছে, আয়নার উপর রাগ করেছে। বাক্যগুলোর নির্মিতি খেয়াল করো। আয়নায় আমরা কি দেখি? নিজেরই প্রতিফলন। আমি যেমন দেখতে, আয়না তো আমাকে তেমনই দেখাবে, আমাকে তো হিন্দি ফিল্মের স্টার দেখাবে না। তাহলে আয়নার উপর রাগ হচ্ছে কেন? কারণ মনে হতো আমার সর্বাঙ্গে এ যেন একটা অন্যায়, আমার গায়ের রং এ যেন আমার আসল রং নয়, এ যেন আর কারো জিনিস, একেবারে আগাগোড়া ভুল। মায়ের গায়ের রং চাপা ছিল, তাই আমার গায়ের রং জিনগত কারণে একই মায়ের মতো, এবং সেই কারণে আমার আয়নার উপর রাগ হয়, এবং এটা আগাগোড়া ভুল মনে হয়। এই রংটা যেন আমার নয়। আমি তো আমার মায়ের মতো, বাবার মতোই দেখতে হব, অন্য কারো মতো দেখতে হলে তো বড় মুশকিল হয়ে যাবে। যাই হোক, সুন্দরী তো নই, কিন্তু মায়ের মতো যেন সতীর যশ পাই, দেবতার কাছে এক মনে এই বর চাইতুম। আবারও দেখো কি বৈপরীত্য। দেবতার কাছে বর চাইছে কিসের? সতীর যশ। যশ কি বরে পাওয়া যায়? যশ পেতে গেলে, যশস্বী হতে গেলে, ইউ হ্যাভ টু আর্ন ইট। তোমাকে সেটা অর্জন করতে হবে, তবে তো লোকে তোমাকে যশস্বী বলবে। আমি দেবতার কাছে প্রার্থনা করলাম, দেবতা প্রার্থনা মঞ্জুর করলেন, আমি যশস্বী হয়ে উঠলাম, এটা হয় নাকি? তাহলে ভাবনা চিন্তার মধ্যে গন্ডগোলটা কিন্তু প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। এইখান থেকে আমরা কিন্তু ধরা শুরু করছি একটি চরিত্রকে। দ্বিতীয়, তার যে শ্বশুর বাড়ি, বিয়ে হয়েছিল তার রাজার বাড়িতে। সাধারণ বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে রাজার বাড়ি, জমিদার বাড়িতে। কেন?
এতখানি অর্থনৈতিক তারতম্য, আভিজাত্য আর আভিজাত্যহীনতা, তাতেও হচ্ছে কেন? দেখো কি বলছেন লেখক তাঁরই জবানিতে বিমলার। বিবাহের সম্বন্ধ হবার সময় আমার শ্বশুর বাড়ি থেকে দৈবজ্ঞ এসে আমার হাত দেখে বলেছিল এই মেয়েটি সুলক্ষণা, এ সতী লক্ষ্মী হবে। কি কন্ট্রাডিকশন! সতী লক্ষ্মী কি হয়েছিল? এই ভ্রান্ত সংস্কার, সেটাও তো উপন্যাস পড়তে পড়তে আমরা বুঝে গেছি যে হাত দেখে বলা সতী লক্ষ্মী হবে, আর বাস্তবে কি সতী লক্ষ্মী হবে কি হবে না সেটা নির্ভর করে আমার হাতের রেখার উপর নয়, আমার প্রবৃত্তির উপর, আমার প্রবণতার উপর। আমি যদি পরকীয়া সম্পর্কে জড়াই, তাহলে যতই কেউ লিখে দিক না কেন সতী লক্ষ্মী, সেটা তো দাঁড়াবে না। তাহলে এইভাবে যখন আমরা পড়ি, তখন কিন্তু আমরা একটা চরিত্রকে তার ভিতর পর্যন্ত, তার অন্তঃস্থল পর্যন্ত আমরা তাকে বুঝতে পারি। এবং এই যে রাজার ঘরে বিয়ে হচ্ছে, এই অংশটুকু একটু পরেই আমরা অন্য জায়গায় চলে যাব। এবং এই যে রাজার ঘরে বিয়ে হচ্ছে, তা নিয়ে বিমলার বাড়ির অন্যান্য বোনেরা, তার বন্ধুরা, তাদের মনে ভীষণ হিংসা। বিমলা বলছে, কেন? তোমার ভালো হয়েছে তাতে আমার হিংসে হবে কেন? তার মানে সবার মধ্যে একটা নেগেটিভিটি আছে, শুধু আমার মধ্যেই পজিটিভিটি। এই ভাবনাটাও তো খুব গন্ডগোলে। তোমার ভালোতে অনেকে খুশিও হতে পারে, সবারই যে হিংসে করবে তা নয়। আর সবার এইম ইন লাইফ খুব রাজার ঘরে বিয়ে হওয়া, তাও তো নাই হতে পারে। যাই হোক, এই যে রঙের প্রতি একটা দুর্বলতা, ফর্সা রং, এই জায়গাটা বলে শেষ করবো এখানটা। স্বামীকে দেখলাম, কি ভাবনা ছিল যে কেমন হবে আমার স্বামী, মনে একটা ছবি আঁকা ছিল। হ্যাঁ, এটা থাকে মেয়েদের, আগেকার দিনে সম্বন্ধ করে বিয়ে হতো, ফলে একটা ভাবনা থাকে। রাজার ঘরের ছেলে, দেহখানি যেন চামেলি ফুলের পাপড়ি দিয়ে গড়া। কিন্তু বাস্তবে কি দেখা গেল? স্বামীকে দেখলুম তার সঙ্গে ঠিক মেলে না, এমনকি তার রং দেখলুম আমারই মতো, অর্থাৎ চাপা রং। নিজের রূপের অভাব নিয়ে মনে যে সংকোচ ছিল, সেটা কিছু ঘুচল বটে। তাহলে আমাকে রং নিয়ে কেউ খোঁটা দিতে পারবে না, ঠিক আছে, এই অবধি লজিক ঠিক। কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাসও পড়ল। এইখানে আবার ভাবতে হচ্ছে আমাদের, নিজের জন্য লজ্জায় না হয় মরেই যেতুম, খেয়াল রাখতে হবে কিন্তু। তবু মনে মনে যে রাজপুত্রটি ছিল, তাকে একবার চোখে চোখে দেখতে পেলুম না কেন? প্রশ্ন। তাহলে দীর্ঘশ্বাস, প্রশ্ন, ওই মনে মনে রই গেল কিন্তু ফর্সা রং। আর যখন আমরা এগোবো গল্প ধরে, উপন্যাসটি ধরে, যখন আমরা পাবো সন্দীপকে, সন্দীপ কিন্তু গৌরবর্ণ। অর্থাৎ প্রশ্ন আর উত্তর, এটা কিন্তু ঘুরছে, মিলে যাচ্ছে। এবং আমরা এভাবে দেখছি একটা চরিত্রকে লেখক কিভাবে নির্মিত করছেন। একেবারে প্রথম থেকে আমরা আলোচনা করলাম, এবং তারপরে ক্রমশ ঘটনা এগোবে। এবং এই যে বিমলা খুব বর্ণময় চরিত্র, খুব কালারফুল, মানসিকভাবে কালারফুল, আর সে খুব কালারফুল শাড়ি পরত। এই যে একটি মেয়েকে, একটি সধবা মেয়েকে তো সাজিয়ে তোলা যেতে পারে, এটাও মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ এর অন্য চরিত্রগুলো একটু ভাবচট করে। আমরা বিনোদিনী খুব সুন্দরী, অসম্ভব সুন্দরী, কিন্তু বিধবা। দামিনী খুব আকর্ষণীয়, কিন্তু বিধবা। এর আগের উপন্যাস গোরা, ব্রাহ্মকুমারী, সুচরিতা, ললিতা,
ব্রহ্মকুমারীরা একটু হালকা রঙের শাড়ি, সাদা শাড়ি, এটা বেশি চলতো তখন। যদিও উপন্যাসের শেষে ললিতার বিবাহের কথা আছে, কিন্তু ললিতার বিবাহিত রূপের কথা, কোনো রূপান্তরের কথা কিন্তু প্লটে নেই। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রং ফলাবার একটা অবকাশ রবীন্দ্রনাথ কিন্তু পেয়ে গেলেন আমাদের বিমলার ক্ষেত্রে। এবং এই উপন্যাসে আমরা এই রঙের ব্যবহারের জায়গাটা বিশেষভাবে দেখব যে মিস গিলবিকে এনেছিলেন তার স্বামী নিখিলেশ বিমলাকে আধুনিকতার চালে একেবারে তৈরি করতে, আজকের ভাষায় যাকে বলে গ্রুম করতে। ফলে তার ট্রাঙ্ক ভর্তি কলকাতার থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট থরে থরে আসত, এবং যা নিয়ে আবার বিমলার মনে হতো, বিমলা স্বামীর কাছে অনুযোগ করত প্রতি রাতে যে তার দুই যা তাকে হিংসা করে। বিমলার কেন মনে হতো তার সৌভাগ্যে সকলেই ঈর্ষান্বিত, তার বান্ধবীরা, তার কাজিনরা, তার দুই বিধবা যা। এবং আমাদের মনে পড়ে নিখিলেশের উত্তর। নিখিলেশ কি বলেছিলেন? নিখিলেশ বলেছিলেন, মানুষ কখন ঈর্ষা করে সেটা বোঝো বিমল, যখন আমার নেই আর তোমার আছে, আর আমার পাওয়ার প্রত্যেকটা যোগ্যতা আমার ছিল, ভাগ্যের কারণে আমি পেলাম না, তখন কিন্তু একটা ঈর্ষা জাগে। দুই বধূ ওই জমিদার বাড়ির, সেই দুই বধূ অকাল বৈধব্যে জীবনের সব রং হারিয়েছে। তাদের সিন্দুক ভর্তি গয়না, তরঙ্গ ভর্তি কাপড়, কিন্তু তারা পড়তে পারেন না তখনকার রীতি অনুযায়ী। তাহলে তাদের মনে হলেও হতে পারে, কিন্তু কোথাও আমরা সে প্রকাশ দেখিনি। আমরা দেখেছি মেজরানী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত আজকের ভাষায় মাপছেন। কখন? যখন বারান্দা দিয়ে প্রথমবার বৈঠকখানায় যাচ্ছেন বিমলা, প্রথমবার পর্দা প্রথার বাইরে যাচ্ছেন বিমলা, এবং বিশেষ সাজগোজ করেছিলেন বিমলা। সেই সাদা জরিপারের শাড়ি, সেই লাল হাত কাটা জ্যাকেট, শ্যাম্পু করে ফোলানো চুল, লাল রেশমি ফিতে দিয়ে বাঁধা। তখন দেখেছিলেন, কারণ তার অভিজ্ঞ চোখে এই অতিরিক্ত সাজ করে ঠাকুরপুর বন্ধুর সঙ্গে আলাপিত হতে যাওয়া খুব সঙ্গত তার ঠেকেনি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেইখানে এই প্রসঙ্গটা ছিল, এবং নিজের প্রসাধন, নিজের আবেদন সম্পর্কে কিন্তু বিমলার সচেতনতা ছিল। এবং এই সচেতনতা যে সন্দীপের মনোযোগ আকর্ষণ করার জন্য, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, এবং প্লটে তার উল্লেখ আছে। সন্দীপের সে প্রথম বক্তৃতার, নিখিলেশের জমিদারিতে, সে চিকের আড়াল থেকে উত্তেজিত বিমলা তার মুখ বার করে ফেলেছিল, এবং চার চোখের মিলন হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিস্রাবী ভাষাতে বক্তৃতা দিচ্ছিলেন বাগ্মী সন্দীপ দেশ সম্পর্কে। কিন্তু সে ভাষার জোর আরো বেড়ে গেছিল, এবং বিমলা সেটা বুঝেছিলেন। তাহলে এই যে পরস্পরকে বুঝে নেওয়া, এবং সেক্ষেত্রে শুধুই আমার মনন, শুধুই আমার বাচন নয়, আমার পোশাক পরিচ্ছদও কিন্তু কাজ করছে, সেটা একটি নারী চরিত্রের নির্মিতিতে রবীন্দ্রনাথ কিন্তু উল্লেখ করতে ভুলে যাচ্ছেন না। এবং মিস গিলবির কাছে তিনি লেখাপড়া শিখেছিলেন, আর তাই জন্য এইভাবে প্রস্তুত করছেন। প্লটে আমরা লক্ষ্য করছি বিমলাকে প্রস্তুত করা হচ্ছে। এর আগেও বিমলাকে নিখিলেশ পর্দা প্রথার বাইরে আনতে চেয়েছিলেন,
কিন্তু বিমলা রাজি হননি, কারণ দিদি ঠাকুরন এটাতে হয়তো দুঃখ পাবেন, হয়তো তার খারাপ লাগবে, যিনি অনেক ক্ষেত্রে পারমিসেবল, কিন্তু এটা হয়তো তার, সেই জন্য তার প্রতি সম্মান রক্ষার্থে বিমলাও কোনোদিন কিছু বলে। কিন্তু সন্দীপের ক্ষেত্রে বিমলা কিন্তু আগ্রহ দেখিয়েছিল, পাঠক হিসেবে আমাদের মনে পড়ে। বিমলা তাকে আমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছিল, অবাক হয়েছিল নিখিলেশ এবং ব্যবস্থা করেছিল। এবং এই যে প্রথম দিন থেকে নিখিলেশের অতিরিক্ত স্বচ্ছন্দ ব্যবহার পরস্ত্রী বন্ধুস্ত্রীর সঙ্গে, সেখানে কোথাও বিমলা কিন্তু খুব যে থমকে যাচ্ছে, নিরস্ত হচ্ছে বা করছে নিজেকে, তেমনটা আমরা পাই না। তাই খাওয়ানো, নিজের খেতে যাওয়ার প্রসঙ্গে যখন বলে যে খেয়ে আসতে হবে, বড় দ্রুত ফিরে এসেছিলেন এবং সন্দীপ সেটাও বলেছিলেন যে আজকে বড় তার বোধহয় খাওয়াটা হলো না। তো মানুষের খাবার একটা সময় থাকে নির্দিষ্ট, কতক্ষণ লাগতে পারে একটা মানুষের খেতে, তার চেয়েও আগে যদি কেউ চলে আসে। আসলে বিমলার তো আকর্ষণ তৈরি হয়ে গিয়েছিল। ফলে এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো, ভাষার ব্যবহারে আমরা কিন্তু ধরে ফেলতে পারছি দুটো চরিত্র কেমন করে কাছাকাছি আসছে মানসিকভাবে এখনো পর্যন্ত। এবং বিমলা বলছেন, আমি লেখাপড়া করেছি, সুতরাং এখনকার কালের সঙ্গে আমার এখনকার ভাষাতেই পরিচয় হয়ে গেছে। তাই প্রাথমিক পরিচয়ের যে সংকোচ, যে লজ্জা, সেটা সে দ্রুত কাটিয়ে উঠেছে। এবং 1916 লেখা, এটা মাথায় রাখতে হবে। আমরা আমাদের মাদের দেখেছি বাইরের মানুষের সামনে স্বচ্ছন্দ নন, সেটা তাও কত পরের ঘটনা। এই যে অস্বাচ্ছন্দ্য একজন পর পুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে, এটা আমাদের আর নেই, কারণ আমরা পুরুষতান্ত্রিক সমাজে আমাদের নিজেদের জায়গাটা করে নিতে পেরেছি। আমরা চাকরি করে পুরুষদের সঙ্গে কাজ করছি, তারা যা করতে পারে না আমরাও তাই করতে পারি। এখানের সমস্ত মেয়ে যা যা একজন পুরুষ করতে পারে, প্রত্যেকটা পেশায় মেয়েরা ঢুকে গেছে। কিন্তু 1916 এটা মাথায় রাখতে হবে। সেই সময়ও কিন্তু বিমলা নিঃসংকোচে এই সন্দীপের এই সমস্ত ব্যবহারগুলো সে কিন্তু মেনে নিচ্ছে, কোথাও বাধা দিচ্ছে না। বেরিয়ে যেতে যাচ্ছিল, দরজার আগুন ধরে সন্দীপ দাঁড়িয়ে বলছে, অন্ন তো রোজই জোটে, আজ তো অন্নপূর্ণার জন্য আসা। বা বসার জায়গায় একেবারে বিমলার পাশে এসে বসা, বিমলাই জানিয়েছে আমাদের। তখনকার দিনে কিন্তু এটা একটু অন্যরকম, এটা চলতো না। এবং এই যে স্বদেশী আন্দোলনের ঢেউ তুলে নিখিলেশের জমিদারিতে, শান্ত জমিদারি, এক টেনশনহীন দাম্পত্য, খুব প্রেমময় দাম্পত্য, সেখানে সন্দীপের আবির্ভাব ঘটল। এবং তারপরেই কিন্তু নিখিলেশ বিমলার সম্পর্কের মধ্যে এসে গেল কোথাও ক্লান্তি, কোথাও অবসাদ, কোথাও বিভ্রান্তি, ভুলেও যাচ্ছে। প্রত্যেক বিবাহের পর প্রত্যেক বছর সেই ভাদ্র মাসের পূর্ণিমায় জলের ধারের বাড়িতে যেত নিখিলেশ বিমলা। সন্দীপ আসার পর সে বছর কিন্তু আর যাওয়া হলো না, মনেই পড়ল না। এমনকি পাহাড় দেখার কত শখ ছিল বিমলার। স্বামী বলেছিলেন, চলো বিমল। এখন থাক বলেছিলেন বিমলা। আর নিখিলেশ বুঝেছিলেন দেশের কাজ বড় জরুরি। আমার ব্যক্তিগত ইচ্ছা পূরণ, কাঞ্চনজঙ্ঘা দেখার চেয়ে সন্দীপের সঙ্গে দেশের কাজ, দেশের আলোচনা, এটাই যোগদান করা অনেক বেশি জরুরি। এই যে যখন কেউ নিজের ইচ্ছেকে মেরে অপরের ইচ্ছে মতো চলে, তখন তার ভেতরে আমরা বুঝতে পারি প্রেমের পদসঞ্চার ঘটছে।
নচেত আমরা তো সবাই নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। নিজের ইচ্ছের বিরুদ্ধাচরণ করা কিন্তু খুব কঠিন কাজ, সেটা কিন্তু বিমলা করছে। এবং এই যে সন্দীপ আসার আগেও নিখিলেশ যে বলেছিলেন যে বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই, ওইখানে আমাদের দেনা পাওনা বাকি চেয়েছিলেন। কিন্তু তখন সেই বাইরের মধ্যে পরিচয়টা পাকা করতে নিখিলেশ চাইল, বিমলা কিন্তু চায়নি। বরং নিখিলেশ আর সন্দীপের মনে মনে সে তুলনা করেছিল, এবং তুলনা করে তার মনে হয়েছিল আরেকটু মন্দ হবার মতো তেজ আমার স্বামীর থাকা উচিত ছিল। মন্দ হবার মতো তেজ, তাহলে এই মন্দ হবার মতো তেজ সে খুঁজে পেয়েছে কারো মধ্যে, বলাই বাহুল্য সন্দীপের মধ্যে। এবং নিখিলও তার মতো করে তাই বিমলার মূল্যায়ন করেছেন। কি বলেছেন তার আত্মকথা একটু দেখে নি। উৎকটের ওপর বিমলার অন্তরের ভালোবাসা, জীবনের সমস্ত সহজ সরল রসকে সে লঙ্কা মরিচ দিয়ে ঝাল আগুন করে জিভের ডগা থেকে পাকযন্ত্রের তলা পর্যন্ত জ্বালিয়ে তুলতে চায়। অন্য সমস্ত স্বাদকে সে একরকম অবজ্ঞা করে। অবজ্ঞা শুধু খাবারের স্বাদের কথা তো আসছে না, একটা সময় তো আমরা দেখতে পাচ্ছি যে 9 বছরের যে দাম্পত্য, মধুময় দাম্পত্য, প্রেমময় দাম্পত্য, তা কেমন করে দমবন্ধকর হয়ে ওঠে। বিমলা ঘুমিয়ে পড়লে তবে নিখিলেশ ঢোকেন শোবার ঘরে। আমরা পেয়েছি দেউড়ির ঘড়িতে রাত 1-2 বেজে যাচ্ছে, মেজ বৌঠানের চোখে ধরা পড়ে গেছেন, মাস্টারমশাইয়ের চোখে ধরা পড়ে গেছেন, কিন্তু বিমলা তো কখনো ডাকেনি। বিমলার ডাক বন্ধ হয়ে গিয়েছিল। অনেক দিন বাদে বিমলা ডেকে পাঠিয়েছিল তার স্বামীকে কাছারি ঘর থেকে। সমস্ত কাজকে বন্ধ রেখে ছুটে এসেছিলেন নিখিলেশ। আবার কি তবে সেই ডাক এলো, কিন্তু এসে বুঝেছিলেন আসল কারণটা কি। বিমলা সেদিন নিখিলেশের মনের মতো করে সেজেছিল, সেই ঘাড়ের উপর উঁচু করে বাঁধা খোপা, আর চেয়েছিল কি সন্দীপের আবেদন যা নাকচ করে দিয়েছেন আগের দিন নিখিলেশ। হাটে বিদেশি দ্রব্য রাখা হবে না, এটা চেয়েছিলেন সন্দীপ। নিখিলেশ বলেছিলেন না, 2 রকম দ্রব্যই থাকবে, আমার প্রজা তার ইচ্ছে মতো, তার সামর্থ্য মতো জিনিস পছন্দ করবেন, কিনবেন। সেই নাকে হ্যাঁ করতে এসেছিলেন বিমলা। বিশেষ সাজ করে স্বামীর কাছে নাকে হ্যাঁ করা, নিজেকে কতটা নামাতে হয় এতে। আর সেদিন মননশীল নিখিলেশ বুঝে গিয়েছিলেন সম্পর্কটা যেখানে চলে গেছে সেটা হলো নো পয়েন্ট টু রিটার্ন, ফেরার আর পথ নেই। আর তারপরেই তিনি বলেছিলেন, ছুটি চাও বিমল, ছুটি দিলুম। যখন স্বামীর কাছে বিশেষ সাজ করে স্ত্রীকে কিছু চাইতে হয়, অন্যের জন্য চাইতে হয়, তখন সে সম্পর্ক অবসিত। আমরা জানি তো বিশেষ সাজ করে কারা দাঁড়ান রাস্তায় ল্যাম্পপোস্টের তলায়, তার সঙ্গে ভদ্রবাড়ির মহিলার সধবা স্ত্রীর তো একটা বেসিক পার্থক্য থাকবে, তাই না? আমাদের তো তার কোনো কিছু চাওয়ার জন্য সাজতে লাগে না। এই জায়গাগুলো কিন্তু
বুঝে নেবে বিমলা। সে ভেবেছিল নিখিলেশ এতটাই শ্যালো যে তার কাজটা হয়ে যাবে, হয়নি। বরং ছুটি মঞ্জুর হয়ে গেছিল। ছুটি মঞ্জুর হয়েছিল এপার থেকে, আর ওপারে তাকে গ্রহণ করার জন্য কেউ কিন্তু হাত বাড়িয়েছিল না। আর এইখান থেকে উপন্যাসে পেলাম আমরা বিমলার কান্নার বিবরণ। বিভিন্ন জায়গায় বিমলা কেঁদেছে, কখনো ঘরের বাজুতে, কখনো খাটে উপর হয়ে শুয়ে, কখনো চন্দ্রমল্লিকার বাগানে। যার বিবাহ নিয়ে লোকের এত ঈর্ষা, যার ভাগ্য নিয়ে যার এত লোকের ঈর্ষা, তাকে এত কাঁদতে হলো কেন? এ কান্না কি তিনি নিজে পছন্দ করে আনলেন? নিজের জীবনকে এমন ডিরেইল্ড করলেন যে শেষ পর্যন্ত কান্নাকাটি স্টেশনে গিয়েই পৌঁছলেন? ভাবতে হয় আমাদের। এবং এই যে বিমলা এবং সন্দীপের মানসিক যোগাযোগ, ক্রমশ যার মধ্যে একটা শারীরিক আবেদনের জায়গাও তৈরি হচ্ছিল, সেটাও কিন্তু খুব নাটকীয়ভাবে রবীন্দ্রনাথ আনছেন। সেই বৈঠকখানা ঘরের কথা মনে পড়ে। ভিতরের দিক থেকে, অন্দরমহল থেকে বিমলা, বহির্মহল থেকে সন্দীপ সেখানে আসছেন, এবং সেখানে তাদের একটা সিগন্যালের ব্যবস্থা ছিল। আমাদের এখন সিগন্যাল আছে কিছু, মিসড কল ইত্যাদি। তখনকার সিগন্যাল দেখা যাক, খানিকটা বালাচুরির, খানিকটা এটা ওটার শব্দ পাওয়া যায়। ঘরের দরজাটা বোধ করি সে একটু অনাবশ্যক জোরে ঘা দিয়ে খোলে। অন্যমনেই যেন করছে, যেমন অন্যমনে সাজগোজ করতো বিমলা, কিন্তু আসলে তো সে জানতো সে কি করছে। এবং এই যে সন্দীপের প্রভাবে বিমলার চিন্তা, বিমলার ভাষা বদলে যাচ্ছে। আর সন্দীপের আমরা প্রথম থেকেই লক্ষ্য করি, সে প্রথম দিনেই কিরকম আপনি থেকে তুমিতে চলে এসেছিল, বন্ধুপত্নী হয়ে উঠেছিল তার কাজের জগতের মক্ষী রানী। সে মক্ষী রানীকে ঘিরেই তারা কাজ করবে। তাই রংপুর থেকে বারবার চিঠি এলেও, মাস্টারমশাই মনে করালেও, নিখিলেশ বললেও যায়নি। বরং ঘুরে ঘুরে দেশের লোককে সচেতন করার চেয়ে সন্দীপ এবার পদ্ধতি বদল করলেন। এক জায়গায় থেকেই কাজ করবেন, মক্ষী রানী হবে তার সহায়িকা। এবং যে বিমলা নিজেকে একজন ঘরোয়া স্ত্রী হিসেবেই জানতেন এই 9 বছর ধরে, কারণ এখানে আমরা দেখি যে নিখিলেশ কোনোদিনই তার জমিদারির কোনো কাজ নিয়ে বিমলার সঙ্গে পরামর্শ করেননি। আসলে আমরা প্রত্যেকেই তো চাই, কি চাই? মনোযোগ, অ্যাটেনশন। উই অল আর অ্যাটেনশন সিকার্স। ছোট বাচ্চা চিৎকার করে কাঁদতে থাকে মার কোলে ওঠার জন্য, কোলে নিলে চোখ। বিমলা এই অ্যাটেনশনটা পেয়েছিলেন, এক্সট্রা অ্যাটেনশন। সে বিশ্বাস করতে শুরু করেছিল সে, তার মধ্যে একটা শক্তি আছে। তাই তো সন্দীপের মতো একজন নেতা তাঁর কথা না শুনে কোনো কাজ করেন না। সন্দীপের কাছে যে চিঠিগুলো আসে সেগুলো বিমলা পড়েন আগে। বিমলা সেগুলো প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে রাখেন, কোনটা কি করতে হবে, কোনটার উত্তর দিতে হবে, কোনটার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিতে হবে। এই যে সন্দীপের কাছে বিমলা যে প্রায়োরিটিটা পেল, যে অ্যাটেনশনটা পেল, এটা কিন্তু তার জীবনে একটা নতুন জায়গা। এবং এ কারণে তার পদস্খলনটাও খুব দ্রুত হচ্ছিল। এবং এই যে তার আবেগ, সন্দীপের অস্বচ্ছ আবেগপূর্ণ কথাবার্তা ছিল, যে আবেগপূর্ণ কথাবার্তায় সে জানত পরিণতিটা কি হবে। আমরা তো জানি না যে কোন তীরে কে মরবে, সেটা আমরা জানি। সন্দীপ খুব ভালো জানতেন। সন্দীপ নিজেই বলেছেন তার জীবনের একাধিক নারী সংসর্গের কথা। কুমারী,
বিধবা, সধবা, দেশি, বিদেশি, কোথাও তো কোনো অসুবিধা ছিল না। তার এই যে বাগ্মিতা, চতুর বাগ্মিতা, এটা কেমন করে বিমলার মধ্যেও আসছে। আমরা একটু খেয়াল করব বিমলার কথার রীতি কেমন বদলাচ্ছে। সে যখন লিখছে কি বলছে, রাজা আমার, দেবতা আমার, তুমি আমার মধ্যে যে কি দেখেছো তা জানি নে, কিন্তু আমি আমার এই হৃৎপদ্মের উপরে তোমার বিশ্বরূপ যেন দেখলুম। যতক্ষণ না সে আমাকে সম্পূর্ণ মেরে ফেলবে ততক্ষণ আমি তো আর বাঁচি নে, আমি তো আর পারি নে, আমার যে বুক ফেটে গেল। কখনো নারী ভাষার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি, এভাবে কথা বলে মেয়েরা, আর তো পারি না, নেই হয়তো বলি না, কিন্তু এই ধরনটা, এই যে রাজা আমার, দেবতা আমার, এই ধরনে আমরা কখনো নিখিলেশের সঙ্গে কোনো প্রসঙ্গ আমরা পাইনি। এবং সন্দীপ বুঝে গিয়েছিল তার সম্মোহন কাজ করছে, ইটস ওয়ার্কিং। এবং সেই জন্যই সে ওই দেশের কাজের উপরে প্রলেপটা রেখে, আসলে তো সে তার নিজের কাজ বোঝাতে চেয়েছিল। আগেই সে নিখিলেশের থেকে প্রচুর টাকা নিত দেশের কাজ নাম করে। তখন বিমলা চিনত না সন্দীপকে, বিরক্ত হতো যে কে এই বন্ধু, কেন মানি অর্ডারে টাকা পাঠানো হয়। কিন্তু সন্দীপ আসার পর বিমলা চুরি পর্যন্ত করে বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করতে করতে, তার গহনার বাক্স দিয়ে দেয়, যাদের জন্য রাখা পুজোর প্রণামী গিনিও চুরি হয়ে যায়। এই রূপান্তর সম্ভবপর হয়েছিল শুধুমাত্র সন্দীপের প্রতি তার ওই সম্মোহনে। এবং আমরা বুঝতে পারছি যে সন্দীপ কিভাবে এই কাজটা করতে পেরেছে। এছাড়াও আমরা লক্ষ্য করব যে এই যে একেবারে উপন্যাসের শেষে যখন সমস্ত ঘটনা ঘটে যায়, তার চোখ ফোটে, বিশেষত অমূল্যের কারণে, ওই ছোট্ট ছেলেটা বুঝতে পারে সে কেমনভাবে ব্যবহৃত হচ্ছে। এবং উপন্যাসের একেবারে শেষ যে অংশ, শেষ যে আত্মকথন, সেটাও কিন্তু বিমলার। আমরা বিমলাকে একটু বেশি সময় দিলাম, কারণ বিমলাই তো মুখ্য, তারই তো ঘর, তারই তো বাইরে। চলো চলো এবার বেরিয়ে পড়ো, সকল ভালোবাসা যেখানে পূজার সমুদ্রে মিশেছে সেই সাগর সঙ্গমে। সেই নির্মল নীলের অতলে মধ্যে সমস্ত পঙ্কের ভার মিলিয়ে যাবে। আর আমি ভয় করি না, আপনাকেও না আর কাউকেও না। আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি, যা পড়বার তা পুড়ে ছাই হয়ে গেছে, যা বাকি আছে আর তার মরণ নেই। সেই আমি আপনাকে নিবেদন করে দিলুম তাঁর পায়ে, যিনি আমার সকল অপরাধকে তার গভীর বেদনার মধ্যে গ্রহণ করেছেন। ফিরে আসছেন বিমলা সেই চূড়ান্ত বাঁক থেকে, খাদের কিনার থেকে, আবার সুস্থ দাম্পত্য জীবনের কিনারায় ফিরছেন বিমলা। কিন্তু তার আগে আরও একটা ঘটনা। সন্দীপ, যিনি সবার থেকে অনেক কিছু নেওয়াতে বিশ্বাসী ছিলেন, আমরা সন্দীপের প্রথম আত্মকথনের দুটো লাইন মনে করলে বুঝতে পারবো। যেটুকু আমার ভাগে এসে পড়েছে সেটুকুই আমার, এ কথা অক্ষমেরা বলে আর দুর্বলেরা শোনে। যা আমি কেড়ে নিতে পারি সেইটাই যথার্থ আমার, এই হলো সমস্ত জগতের শিক্ষা। না, পরের বাক্যে আপত্তি। সমস্ত জগতের শিক্ষা এটা নয়। কেড়ে খাওয়ার নীতিতে সমস্ত জগৎ চললে সব কিছু স্ট্যান্ড স্টিল হয়ে যেত। এখনো কিছু মানুষ তো নিখিলেশের মতো আছেন যারা অপরের জন্য ভাবেন, মানুষের কথা ভাবেন।
খুব কমে গেছে সংখ্যাটা, কিন্তু আছেন তারা, আর তারা আছেন বলেই কিন্তু সংসারটা চলছে। ফলে এই যে সন্দীপ, যিনি লুকোচুরি করা পছন্দ করেন না, সেটা কাপুরুষতা মনে করেন, যিনি কেড়ে খেতে চান, যিনি হরিণীর জালে পড়া হরিণীর মতো বিমলাকে দেখেছেন ছটফট করতে, তিনিও কিন্তু অনেকগুলো জায়গায় বিমলাকে কাছে পেয়েও ছেড়ে দিয়েছেন, মুহূর্তগুলোকে পেরিয়ে যেতে দিয়েছেন। কোথাও একটা কিন্তু তার মধ্যে কাজ করেছে। আর এখানেই বিমল সন্দীপ কিন্তু খল চরিত্র, নিছক খল চরিত্র বা ভিলেন নন। তাই সন্দীপ যাবার আগে গহনার বাক্স ফেরত দিচ্ছে। আর কি বলছেন? মক্ষীরানী, এতদিন পরে সন্দীপের নির্মল জীবনে একটা কিন্তু এসে ঢুকেছে। রাত্রি 3টের পরে জেগে উঠেই রোজ তার সঙ্গে একবার ঝুটোপটি লড়াই করে দেখেছি, সে নিতান্ত ফাঁকি নয়। তার দেনা চুকিয়ে না দিয়ে সন্দীপেরও নিষ্কৃতি নেই। সন্দীপ চলে গেলেন, মুসলমানরা ক্ষেপে উঠেছেন, খুঁজছেন তাকে। পলায়ন পর আর নিখিলেশ হলেন সেই লিডার, সামনে থেকে যুদ্ধ করেন, ছুটে চলে যান দাঙ্গা লেগেছে বলে, হাত সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র নেই। একে আমরা পৌরুষ বলি। মুখোমুখি দাঁড়ায় যিনি, সন্দীপ নন। কিন্তু সন্দীপ অন্তত যে জিনিস নিজের নয়, যা নিয়ে নিতে চেয়েছিলেন দেশের নাম করে, 50,000 টাকা কখনো, 5,000 টাকা কখনো, গিনি কখনো, গহনা কখনো, সেই জায়গা থেকে অন্তত সন্দীপ প্রত্যাবর্তন করছেন এবং বিমলাকে ভোগ করছেন না, এটা আমরা লক্ষ্য করছি। আর একেবারে শেষে আমরা একটুখানি বলে শেষ করব, এই যে চলে গেলেন নিখিলেশ, আমরা মেজরানীকে দেখি ছুটে আসতে। যে মেজরানী কোনো দিন কোনো বাইরের পুরুষের সামনে বেরোননি, এই বিপদের মুহূর্তে তিনি নায়েব মশাইয়ের সামনে পর্যন্ত ছুটে চলে এসেছেন। আমরা জানি বিপদের মুহূর্তে সংস্কার, নিয়ম এগুলো আর মাথায় কাজ করে না। এবং তার মুখের ভাষা, তার আগে তার একটা সমঝোতার জায়গায় এসে গেছিল। ছোট রানীকে তিনি ছুটু বলে ডাকছিলেন, এবং ওই গহনা ইত্যাদি এই যে জিনিস পাওয়া যায়নি, যখন বলা হচ্ছে যে আমি নিয়েছি, বিমলা বলছেন, তখনও ছোট রানী মেজরানী বলেছিলেন বেশ করেছিস, স্বামীর জিনিস নিয়েছিস। কিন্তু এই মুহূর্তে যখন তার বন্ধু, তার ভাই, তার ঠাকুরপো নিখিলেশ চলে গেলেন বিপদের মুহূর্তে, তখন কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, না আচরণে না উচ্চারণে। তাই নায়েবের সামনে বেরিয়ে পড়েন আর উচ্চারণ করেন কি? গাল দিলেন, রাক্ষসী সর্বনাশী, নিজে মরলিনে ঠাকুরপোকে মরতে পাঠালি। আমরা জানি আভিজাত্যে মোরা মেজরানীর মুখে ভাষা মানায় না, কিন্তু রাগের মুহূর্তে, চূড়ান্ত হতাশার মুহূর্তে, আক্ষেপের মুহূর্তে আমাদের জিভের উপরও কন্ট্রোল থাকে না। তার আন্তরিক যে স্নেহ, ভালোবাসা নিখিলেশের প্রতি, তা তার এই উচ্চারণে আর আচরণে স্পষ্ট হয়ে যায়। আর শেষে আসে প্রকৃতির অসাধারণ প্রতীকী প্রয়োগ। আমরা সেই প্রথমে পেয়েছিলাম 3টে প্রশ্ন বাক্য, তারপরে ডাকাতের মতো কালো মেঘ তার বিমলার জীবনে এসে পড়েছিল। জীবন শুরু হয়েছিল সোনার আলোর পাথেয় নিয়ে, মায়ের সতীত্বের সংস্কার নিয়ে। সেই ব্রাহ্ম মুহূর্তের উষা সতীর দান, সে কি পুরোপুরি নষ্ট হবার প্রশ্ন করেছিল বিমলা? উত্তর পাচ্ছে। একটু আগে আমরা মেঘের কথা, রাতের কথা বললাম, নীল নির্মল জলের কথা বললাম, ফিরে আসার কথা বললাম, আর এবার বিপদের মুখে চলে যাওয়া নিখিলেশ,
উৎকণ্ঠায় অস্থির বিমলা সারা রাত দাঁড়িয়ে। দিনের আলো শেষ হয়ে এলো। জানলার সামনে পশ্চিম দিগন্তে গোয়ালপাড়ার ফুটন্ত সজনে গাছটার পিছনে সূর্য অস্ত গেল। সেই সূর্যাস্তের প্রত্যেক রেখাটি আজও আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। অস্তমান সূর্যকে কেন্দ্র করে একটা মেঘের ঘটা উত্তরে দক্ষিণে দুই ভাগে ছড়িয়ে পড়েছিল, একটা প্রকাণ্ড পাখির ডানা মেলার মতো। তার আগুনের রঙের পালকগুলো থাকে থাকে সাজানো। মনে হতে লাগলো আজকের দিনটা যেন হু হু করে উড়ে চলেছে রাত্রির সমুদ্র পার হবার জন্য। এই যে একটা শূন্যতা, রাত্রির বিবরণ, রাত্রিবেলাকার শব্দ যে কত রকমের ছদ্মবেশ ধরে তার ঠিকানা নেই। রাতের বিবরণ খুব কম কথায় কিন্তু অসাধারণ প্রতীক কিভাবে দিচ্ছেন। এবং এই যে বিমলা এক পা নড়তে পারছেন না, সামনেকার রাস্তা, গ্রাম, আরো দূরেকার শস্য শূন্য মাঠ, শস্য শূন্য মাঠ, জীবন যখন শস্য শূন্য। এবং তারও শেষ প্রান্তে গাছের রেখা ঝাপসা হয়ে এলো। রাজবাড়ির বড় দিঘিটা অন্ধের চোখের মতো আকাশের দিকে তাকিয়ে রইল। এই যে ব্যক্তিগত উৎকণ্ঠাকে প্রকৃতির সঙ্গে ছড়িয়ে মধ্যে মিলিয়ে দেওয়া, আকাশ, মেঘ, অন্ধকার, বারবার রবীন্দ্রনাথ করেছেন। আমাদের মনে পড়ে চতুরঙ্গের কথা, সেই রাতের ঝড়, সেই গুহার রাত। এটা রবীন্দ্রনাথ বারবার করেছেন। এবং এইভাবে অপেক্ষা, সেই অপেক্ষা শেষ হয় এক অনিশ্চয়তায়। কারণ অমূল্যের পরিণতি জানা যায়, কিন্তু নিখিলেশের নয়। কিছু বলা যাচ্ছে না, এটুকুই আমরা জানতে পারি। এবং এই যে উপন্যাসটি পড়লাম আমরা, পড়ি আমরা, তার ভাষা হলো তার শ্রেষ্ঠ সম্পদ। এই ভাষা দিয়ে রবীন্দ্রনাথ চরিত্রগুলোকে আমাদের সামনে একেবারে পরতে পরতে খুলে ফেলেছেন। পদ্ম ফুলের যেমন আমরা পাপড়ি ফোটাই, কারণ আগের দিন সন্ধ্যায় পদ্ম ফুলগুলো আসে কলকাতার বাজারে। পদ্ম ফুল ফোটে না সূর্যের আলো না দেখলে। ঠিক তেমনি করে রবীন্দ্রনাথের দৃষ্টিতে রবির আলোয় চরিত্রগুলো আমাদের সামনে ফুটে উঠল। আমরা দেখলাম যে কেমন করে তিনটি চরিত্র, একজন কর্তব্যনিষ্ঠ স্বামী, একজন প্রেমিক এবং একজন দ্বিধাগ্রস্ত নারী, দুই পুরুষের মাঝে চলাচল করে ক্লান্ত, অবসন্ন এবং অবশেষে ফিরে আসতে চাওয়া, মঞ্জুর হওয়া ছুটিকে প্রত্যাখ্যান করে ফিরে আসতে চাওয়া নারীকে। তাদের যে ভাষা প্রয়োগ রবীন্দ্রনাথ করেছেন, তিনটি শিক্ষিত চরিত্রের মুখে যে ভাষা দিয়েছেন, তিনি যে কলমে ভাষা লিখেছেন, তারই মার্জিত চেহারা ছাড়া অন্য কিছু তো আমরা ভাবতেই পারি না। যদি অভিযোগ উঠেছিল যে প্রথমত প্লট নিয়ে প্রচুর অভিযোগ, এবং ভাষাও যে চলিত ভাষা এইভাবে আমরা তো বলি না, কিন্তু রবীন্দ্রনাথের পক্ষে তো এটাই স্বাভাবিক। রবীন্দ্রনাথ ইচ্ছে অন্যরকম কিছু লিখতেন না। অর্থাৎ সেই যে কল্লোলের বাস্তবতা, সেই বাস্তবতা তো তিনি গ্রহণ করেন। ফলে বাস্তবতার মানে এমন নয় যে যা সদা সর্বদা হয়ে থাকে তা যুক্তিসঙ্গত, যে কোনো রূপ নিয়ে যা স্পষ্ট করে চেতনাকে, স্পর্শ করে, তাই বাস্তব। হ্যাঁ, আমাদের চেতনা তো আলোড়িত হলো, ঘরে বাইরে যতবার পড়ি আমাদের চেতনা তো আলোড়িত হয়।
এবং তার ওই ভাষার প্রয়োগের মাধ্যমে। এই গেল বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে। এই গেল ভাষা শৈলীর নিরিখে আমরা যদি কোনো একটা উপন্যাস পড়ি, তাহলে এভাবে আমাদের পড়তে হয়, এভাবে আমাদের ড্যাশ, কমা, দাঁড়ি সব স্পেসিং, জ্যোতিবাদ থেকে স্পেসিং সমস্তটুকু আমাদের চোখে ধরা পড়া চাই। তবে আমরা পৌঁছতে পারবো চরিত্রের একেবারে অন্তঃস্থলে। যেমন করে আমরা পৌঁছে যাই বিমলার নেগেটিভিটিতে, তার ঈর্ষা, তার আক্ষেপ, তার দোটানা, তার স্পষ্টত স্বামীকে অবজ্ঞা করা এবং পরপুরুষের প্রতি আকৃষ্ট হওয়া, এগুলো সে নিজের জবানিতেই আমাদের জানিয়েছে। এবং আমরা শৈলী মনস্ক হয়ে পড়লে এগুলো আরো আরো স্পষ্ট করে বুঝতে পারি। আজ এই অবধিই থাকলো। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আরও একবার কটন বিশ্ববিদ্যালয়কে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে এবং শিপ্রা গুহনীয়কী মহাশয়াকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। শেষ করব শিপ্রা। তাহলে এখানেই আজকে আমাদের কথা ফুরোলো আর কি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এই সময়ে যতটা ভালো থাকা যায় একটু কাছাকাছি বেঁধে থাকবেন মনে মনে, কারণ ফিজিক্যাল ডিস্টেন্স রাখতে হবে, সোশ্যাল ডিস্টেন্স নয়। মনে মনে একটু বেঁধে বেঁধে থাকি আমরা পরস্পরের সুখে দুঃখে। শুধু রবীন্দ্রনাথ পরীক্ষার জন্য পড়লে হবে না, রবীন্দ্রনাথকে আত্মস্থ করতে হবে। রবীন্দ্রনাথের এই শ্রেয় ভাবনাকে যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে হয়তো হয়তো জীবনের পথ আমাদের আরও একটু সুগম হতে পারে। সেই লক্ষ্যে আমরা যেন হাঁটতে পারি, এটুকু আমাদের নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজীব থাকুন। শুভরাত্রি।